হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে হাইপারটেনশন অর্থাৎ হাই ব্লাড প্রেশার সম্বন্ধে কিছু বলবো। হাই ব্লাড প্রেশারের ডেফিনেশন, হাই ব্লাড প্রেশার কী কারণে হয়, সেকেন্ডারি হাইপারটেনশন কী, প্রাইমারি হাইপারটেনশন কী, কী রিস্ক ফ্যাক্টরের কারণে আমাদের হাইপারটেনশন হতে পারে বা ব্লাড প্রেশার বাড়তে পারে আমাদের, আর অনেকগুলো ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরগুলো আমরা সম্বন্ধে আজকে ডিসকাস করব। কী করে আমরা ডায়াগনোসিস করব যে ব্লাড প্রেশার বেড়েছে না বাড়েনি, আর আরও কী ধরনের ডিফারেন্ট টাইপের ব্লাড প্রেশার হয় সেগুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। হোয়াট ইজ প্রাইমারি হাইপারটেনশন? যদি বলা হয় হোয়াট ইজ প্রাইমারি হাইপারটেনশন, এটা মাথায় চিন্তা চলে আসে। আর হোয়াট ইজ সেকেন্ডারি হাইপারটেনশন? প্রাইমারি হাইপারটেনশন মানে হচ্ছে এজ বাড়ার কারণে, মোটামুটি 50 বছরের উপরে হলো, এবার সেটাকে এজ বাড়ার কারণে যদি বিপি বেড়ে যায় তখন তাকে বলবো মানে প্রাইমারি হাইপারটেনশন। আর যদি এজ বাড়েনি, মোটামুটি 30-এর নিচে আছে, ইয়ং এজ আছে, কিন্তু হাইপারটেনশন ইনবিল্ড, মানে রেনাল কারণে হতে পারে, অ্যাড্রিনালিন ডিজিজের কারণে হতে পারে, মিসলেনিয়াস কোনো কজের কারণে হতে পারে, তোমার যদি বিপি বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন তাকে বলবো আমরা সেকেন্ডারি হাইপারটেনশন। এবার আমরা হাইপারটেনশনটা জিনিসটা কী, হাইপারটেনশনের ডেফিনেশন কী সেটা বুঝবো। মানে আমাদের অ্যাকর্ডিং টু AHA গাইডলাইন, আমেরিকান হেলথ অ্যাসোসিয়েশন ফর হাইপারটেনশন, সেটা অনুযায়ী আমাদের পারসিস্টেন্ট সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 130 বা 30-এর mmHg বেশি হয়, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 বা 80-এর বেশি হয়, তখন তাকে আমরা বলবো হাইপারটেনশন। রিস্ক ফ্যাক্টর অফ হাইপারটেনশন, মানে হাইপারটেনশন হাই ব্লাড প্রেশার কী কারণে হতে পারে, মানে কী রিস্ক ফ্যাক্টরের কারণে হতে পারে। আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো হলো যেন বেশি অতিরিক্ত স্মোকিং, এক্সেসিভ স্মোকিং, এক্সেসিভ অ্যালকোহল আর ক্যাফিন ইনটেক, হাই ডায়েট ইন সোডিয়াম অ্যান্ড লো পটাশিয়াম ডায়েট, যদি সোডিয়াম ডায়েট বেশি নিই, পটাশিয়াম ডায়েট কম নিই, তখন হতে পারে আমাদের হাইপারটেনশন। ডায়াবেটিস থাকলে হাইপারটেনশন হতে পারে, তারপরে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থাকলে হাইপারটেনশন হতে পারে, আরও অনেক রিজন আছে যেখানে হাইপারটেনশন হতে পারে। ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, তাদের ফ্যামিলিতে হাইপারটেনশনের হিস্ট্রি আছে, তখন সেই ফ্যামিলি হিস্ট্রি থেকেও হাইপারটেনশন আমাদের হতে পারে। হাউ টু ডায়াগনোস হাইপারটেনশন, মানে হাই ব্লাড প্রেশারকে কী করে ডায়াগনোস করতে হবে। আমাদের দেখতে হবে দুটো চেক আপ করতে হবে, 2 কনজিকিউটিভ চেক আপ অর ডিফারেন্ট ডেজ, মানে কনজিকিউটিভ ডে মানে পরপর একদিন তার পরের দিন, বা ডিফারেন্ট ডে বলতে তার পরের দিনও আমরা নিতে পারি। যদি হাই বিপি হয় মানে ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন সেটাকে আমরা ডায়াগনোস করবো এইভাবে। হাইপার টেনশনকে আমাদের ডিফাইন করার জন্য 3টা গাইডলাইন আছে। 3টা গাইডলাইনের মধ্যে হচ্ছে আমাদের একটা JNC-8, জয়েন্ট ন্যাশনাল কমিশন 8, তারপরে AHA, আমেরিকান হেলথ অ্যাসোসিয়েশন ফর হাইপারটেনশন, আর ইন্টারন্যাশনাল ISH, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর হাইপারটেনশন। তার মধ্যে আমাদের ISH, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হাইপারটেনশনটাই বেশি ইউজ হয়, কারণ এই গাইডলাইন অনুযায়ী আমাদের হাইপারটেনশনটাকে ট্রিটমেন্ট করা হয়। ISH, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর হাইপারটেনশন অনুযায়ী আমাদের নর্মাল, এলিভেটেড হাইপারটেনশন, এলিভেটেড বিপি, আর গ্রেড 1 হাইপারটেনশন, গ্রেড 2 হাইপারটেনশন কী জিনিসটা বলবো। নর্মাল হাইপারটেনশন কি, নর্মাল ব্লাড প্রেশার কি, যখন আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার 130-এর কম, 130 mmHg কম, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 85 mmHg কম থাকবে, সেটাকে আমরা বলবো নর্মাল ব্লাড প্রেশার। আর আমরা এলিভেটেড, এখানে আমাদের গ্রেড 1 গ্রেড 2 এরকম অনুযায়ী করা হয়, যে এখানটায় এলিভেটেড ফার্স্ট স্টেজটাকে হয় এলিভেটেড ব্লাড প্রেশার। এলিভেটেড ব্লাড প্রেশার কোন স্টেজটাকে বলবো, যখন আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার 130 থেকে 139 এর সমান বা তার বেশি, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 85 থেকে 89 এর সমান বা তার বেশি যদি হয়ে যায়, তখন তাকে বলবো এলিভেটেড ব্লাড প্রেশার বা এলিভেটেড বিপি। তারপরে গ্রেড 1 হাইপারটেনশন কখন বলবো, যখন আমাদের
সিস্টোলিক ব্লাড প্রেশারটা 140 থেকে 159 এর সমান বা তার বেশি, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা 90 থেকে 99 এর সমান বা তার বেশি হয়ে যাবে, তখন তাকে বলবো গ্রেড 1 হাইপারটেনশন। আর গ্রেড 2 হাইপারটেনশন কখন বলবো? যখন আমাদের 160 সমান বা তার বেশি হয়ে যাবে সিস্টোলিক ব্লাড প্রেশারটা, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা 100 বা তার বেশি হয়ে যাবে, তখন তাকে বলবো গ্রেড 2 হাইপারটেনশন। এবার তো হাইপারটেনশন জিনিসটা কি জানলাম, হাইপারটেনশনটাকে কীভাবে ট্রিটমেন্ট করব, হাই ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট কীভাবে করব। একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল আর একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল, মানে হচ্ছে কি মেডিসিনের দ্বারা আমরা কী করে ট্রিটমেন্ট করব। আর দ্বিতীয় হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল, মানে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। আমরা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান কখন করা হবে? যখন আমাদের ব্লাড প্রেশারটা এলিভেটেড বিপি হবে, মানে সিস্টোলিক ব্লাড প্রেশার 130 থেকে 139 বা তার বেশি, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 85 থেকে 89 এর সমান বা তার বেশি হবে, তখন তাকে বলবো এলিভেটেড ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমরা মানে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমাদের হচ্ছে কি সোডিয়াম ইনটেক কমিয়ে দেবো। আমাদের হয়তো 2 গ্রাম সোডিয়াম ইনটেক হতো, এখন হচ্ছে 1.5 গ্রাম করে দেবো। তারপরে পটাশিয়াম ইনটেক বাড়িয়ে দেবো। পটাশিয়াম ইনটেক বাড়ার পর আমরা এটা হচ্ছে জেনে ডেলি লাইফস্টাইল মডিফিকেশন করছি। আমাদের কি পার ডে আমরা ওয়াকিং করবো, এক্সারসাইজ করব, মানে হচ্ছে 30 মিনিট পার ডে, মোটামুটি আমাদের 150 মিনিট সপ্তাহে করতে হবে এক্সারসাইজ করার একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে কি 30 মিনিট ডেলি করতে হবে, এবং কি সপ্তাহে 5 দিন করতে হবে। হিসাব করে দাঁড়াচ্ছে আমাদের 150 মিনিট পার উইক হচ্ছে, 150 মিনিট পার উইক আমাদের এক্সারসাইজ করতে হবে। তারপরে আমাদের কি ড্যাশ ডায়েট ইনটেক করতে হবে। ড্যাশ ডায়েট কি? ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। ড্যাশ ডায়েট আমাদের কি? আমাদের সল্ট ইনটেক কমাতে হবে, তারপরে ভেজিটেবলস বেশি খেতে হবে, ফ্রুট বেশি খেতে হবে, এটাকে বলা হচ্ছে ড্যাশ ডায়েট। তোমাদের আগেই বলা হয়েছে যে গ্রেড 2 হাইপারটেনশন অ্যান্ড গ্রেড 1 হাইপারটেনশন। এবার আমি এলিভেটেড ব্লাড প্রেশারটাকে বলে দিলাম যে এইভাবে আমরা ট্রিটমেন্ট করব। এবার হচ্ছে কি গ্রেড 1 আর গ্রেড 2 হাইপারটেনশন কীভাবে ট্রিটমেন্ট করব। এটার সঙ্গে তোমার রিস্ক ফ্যাক্টর থাকতেও পারে, নাও থাকতে পারে। রিস্ক ফ্যাক্টরগুলো কি? করোনারি আর্টারি ডিজিজ থাকতে পারে, আর্টারিওস্ক্লেরোসিস থাকতে পারে, তার সঙ্গে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসও থাকতে পারে। এবার কি আমরা কীভাবে ট্রিটমেন্ট করব? এক তো আমাদের হচ্ছে কি যদি রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে আমরা কি লাইফস্টাইল মডিফিকেশন করব প্লাস ড্রাগ দেব। যদি এবার যদি রিস্ক ফ্যাক্টর না থাকে তাহলে হচ্ছে কি আমাদের কি লাইফস্টাইল মডিফিকেশান ড্রাগ আমরা ইউজ করতেও পারি, নাও করতে পারি। যদি কিওর না হয়, হাইপারটেনশনটা না ঠিক হয়, তখন আমরা ড্রাগ ইউজ করব। আপনাদেরকে বললাম ড্রাগ ইউজ। এবার ড্রাগ থেরাপি কীভাবে কাজ করে, আমাদের কীভাবে হাইপারটেনশনের ড্রাগ দিতে হয় সেটার রুলস আছে একটা। আমাদের প্রথমে দেখা হয় এসি ইনহিবিটারের মধ্যে আমাদের পরে ক্যাপটোপ্রিল, লেসিনোপ্রিল এইসব ধরনের মেডিসিনগুলো পরে আমাদেরকে লো ডোজে দিতে হয়। প্রথম আমাদের ম্যাক্সিমাম ডোজ থাকে ওটার সামথিং, আমি ধরলাম একটার ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 10, ওটার হাফ দিতে হয় আমাদের, ম্যাক্সিমাম ডোজের হাফ। এসি ইনহিবিটার তার সঙ্গে আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ফার্স্ট। তারপরে আমাদের কি ওইটা দিয়ে যদি আমাদের টার্গেটেড বিপি কমে যায় তাহলে ভালো। দেখলাম হাফ ডোজ দেওয়ার পর ম্যাক্সিমাম বিপিটা আমাদের যে টার্গেটেড বিপি গাইডলাইন অনুযায়ী যেটা বিপি আছে সেটাতে আসলো না, তখন আমরা মানে হচ্ছে কি এসি ইনহিবিটার আর হচ্ছে কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হচ্ছে যে না এমলোডিপাইন সব যেগুলো মেডিসিন আছে ওইগুলো দেওয়া হবে। যদি হাফ ডোজ দেওয়ার পর কমলো না তখন আমাদেরকে দিতে হবে ফুল ডোজ, মানে হচ্ছে কি তাহলে 10 mg ছিল তাহলে কি ফুল ডোজ 10 mg দিতে হবে। তাতেও যদি কমে না, তাতেও যদি আমাদের টার্গেটেড বিপি মানে গাইডলাইন অনুযায়ী বিপি আসছে না, তখন আমাদেরকে অ্যাড করতে হবে ডাইউরেটিক্সগুলো আমাদের যেরকম হচ্ছে কি ফিউরেসেমাইড, তারপরে হচ্ছে কি আমাদের ল্যাসিক ফ্যাসিক্স ওগুলো বলা হয়, মানে যেটা এমার্জেন্সিতে দেওয়া হয়। ডাইউরেটিক দেওয়ার পরেও যদি আমাদের বিপি না আসে, কন্ট্রোলে না আসে, তখন আমরা দেবো স্পাইরোনোল্যাকটন। এইভাবে আমাদেরকে ব্লাড প্রেশারকে ম্যানেজ করতে হয়। এবার ঠিক হলো, এবার ব্লাড প্রেশার রিলেটেড কিছু বা হাই ব্লাড প্রেশার রিলেটেড কিছু টার্ম আছে, ওগুলো আমাদেরকে জানতে হবে। এবার জানবো আমরা রেজিস্ট্যান্ট বিপি কি? আমরা যখন ড্রাগ নিচ্ছি, যেমন হচ্ছে কি এসি ইনহিবিটার, এআরবি এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এসি ইনহিবিটার বললাম ক্যাপটোপ্রিল, লেসিনোপ্রিল ওগুলো, আর হচ্ছে কি যেন টেলমিসার্টান এগুলো হচ্ছে যেন এআরবি ব্লকার বা এআরবি ইনহিবিটার, ওটা নিচ্ছি। তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নিচ্ছি।
তিনটা ড্রাগ যদি আমাদের রেজিস্ট্যান্ট হয়ে যায়, মানে তিন ধরনের ড্রাগ নেওয়া সত্ত্বেও আমাদের বিপি টার্গেটেড বিপি পাচ্ছি না, তখন তাকে বলা হয় রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। এবার রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হচ্ছে কি জানে একটা হলো, তারপরে আরও দুটো টার্ম আছে, একটা হচ্ছে কি হাইপারটেনসিভ এমার্জেন্সি আর হাইপারটেনসিভ আর্জেন্সি। হাইপারটেনসিভ আর্জেন্সি মানে দুই ক্ষেত্রে, এমার্জেন্সি আর আর্জেন্সি দুই ক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার 180 আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 120 mmHg বেশি হয়ে যায়। কিন্তু এখানে ডিফারেন্স কী হলো, এমার্জেন্সির ক্ষেত্রে আমাদের এন্ড অর্গান ড্যামেজ হতে পারে, যেমন আমাদের কি হাইপারটেনসিভ এমার্জেন্সি কি এন্ড অর্গান ড্যামেজ হবে, যেরকম স্ট্রোক হয়ে গেলো ব্রেনে, বা তোমার সে অ্যাকিউট কিডনি ডিজিজ হতে পারে, বা হেমারেজ হতে পারে, ব্লাড প্রেশার যদি প্রচুর বেড়ে গেলো, তার সঙ্গে আমাদের হচ্ছে কি ব্লাড ভেসেলগুলো ব্রেনের এগুলো হেমারেজ হয়ে গেলো, এগুলো হচ্ছে কি এন্ড অর্গান ড্যামেজ। এন্ড অর্গান আমাদের কিডনি সাধারণত হয়, ব্রেন হয়, তারপরে হার্টেরও নিজস্ব কিছু সমস্যা হয়, এটা হচ্ছে কি এন্ড অর্গান ড্যামেজ। তোমার হাইপারটেনসিভ এমার্জেন্সিতে হয়। আর্জেন্সিতে হাই ব্লাড প্রেশার হবে, হাই ব্লাড প্রেশার কত 180 থেকে 180 সিস্টোলিক ব্লাড প্রেশার, আর 120 হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এটার বেশি হয়ে যাবে কিন্তু এটা এন্ড অর্গান ড্যামেজ হবে না, এটা হচ্ছে কি আর্জেন্সি। এবার যদি আমার এমার্জেন্সির ক্ষেত্রে কী করতে হবে, আমাদের এমার্জেন্সির ক্ষেত্রে আমাদের লেবেটালল ইঞ্জেকশন দিতে হবে। থ্যাংক ইউ, সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব মি।